এনে দাও, আমার বাবার এনে দাও, আমার বাবার যেভাবে বাঁচছে এভাবে তারা মার। স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল শেষে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু। হামলাকারীরা একই সংগঠনের কর্মী সমর্থক দাবি পরিবারের। কি হয়েছে কি করবি মানে এগুলি বলতে এর ভিতরে পকেটটা চাকু বাইর করছে, দুইটা ছেলে বাইর করছে। চাকু দেয় ওই যে আমার সিনিয়র যে বড় ভাই ওনারাই ফার্স্ট টাইম দিচ্ছে। ওই সাইডে দাঁড়ায় ছিল, ওই পুলা কি করছে, যে পুলা চাকু ছিল ওই পুলা আমার বাইক না যে চাকু মারছে। দাঙ্গা সহিংসতার পর এখনো থমথমে কিরগিজস্তান। আতঙ্কে বাইরে বেরোচ্ছে না প্রবাসী বাংলাদেশিরা। বিমানে কিছু নাগরিককে দেশে ফেরালো পাকিস্তান। ইকবাল রোডের আলোচিত দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও ওলটপালট ইমরান আফরোজার জীবন। এখনো তাড়া করে দুঃসহ স্মৃতি। ওই মোমেন্টে জাস্ট আমি যখন আমার বাচ্চাকে নিয়ে বাসায় আসছি তখন লিটারেলি আমার মনে হচ্ছিল যে আমার মানে দুই বাচ্চা এতিম হয়ে যাচ্ছে। মানুষের তো স্বপ্ন থাকে, মানে আমার সব চুরমার হয়ে গেছে। দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনের জোর প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। কোথাও কোথাও ভোট পূর্ব সহিংসতার অভিযোগ। গোলাম হাসনাইন রাসেল নির্বাচন করায় ব্যাপক নির্বাচনে প্রভাবিত হচ্ছে। আমার মনে হয় না যে উনি যে যুক্তি উপস্থাপন করেছেন সেইটার ওনার আসল যুক্তি। পতেঙ্গা সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনার ক্ষত। উন্নয়নের মাস্টার প্ল্যান তৈরি সহ 19 দফা সিদ্ধান্ত ব্যবস্থাপনা কমিটির। সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে কাল। ইতিবাচক পদক্ষেপ বলছেন সংশ্লিষ্টরা। আরও সহায়তা চান মৎস্যজীবীরা। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সাথে আমি জান্নাতুল কলি আছি। সংবাদের শিরোনাম দেখছিলেন দর্শক, জানিয়ে দেব বিস্তারিত। স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল শেষে দুই পক্ষের বাদানুবাদের জেরে ছুরিকাঘাতে মেহেদী হাসান নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সংসদ ভবনের 11 নম্বর গেটের পশ্চিম পাশে হয় এই ঘটনা। স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা একই সংগঠনের কর্মী সমর্থক হয়ে থাকতে পারে। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ। এই আর্তনাদ, এই আহাজারি সন্তান হারানো। সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের সামনে বিমর্ষ পুরো পরিবার। মাত্র কদিন আগেই এসএসসি পাশ করেছে নিহত মেহেদী হাসান। প্রস্তুতি চলছিল কলেজে ভর্তির, কিন্তু সেই স্বপ্ন থেকে গেল অধরা। আমার মোবাইল করে আমার ছোট ভাই বলতেছে যে মেহেদী তোমার ছেলে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি। সোহরাওয়ার্দীর কি হয়েছে? এরপরে আর আমি ওখান থেকে আমি তখন উত্তরপাড়া, ওখান থেকে আমি মোটর সাইকেল দিয়ে আসি, আমার ছেলের লাশ পাইছি। আমার বাবার এনে দাও, আমার বাবার এনে দাও, আমার বাবার যেভাবে বাঁচছে এভাবে তারা মারতে হবে। শনিবার মানিক মিয়া এভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের র্যালিতে মেহেদীকে নিয়ে এসেছিল তার মামা। কর্মসূচি শেষে এলাকায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানে থাকা অন্য একটি দলের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এতেই অন্য পক্ষ চাকু দিয়ে আঘাত করে মেহেদীকে। কি হয়েছে কি করবি মানে এগুলি বলতে এর ভিতরে পকেটটা চাকু বাইর করছে, দুইটা ছেলে বাইর করছে। চাকু দেয় ওই যে আমার সিনিয়র যে বড় ভাই ওনারাই ফার্স্ট টাইম দিচ্ছে। এরপর আমার যে বন্ধু ছিল ওই ধাক্কাতে ফালাই দিচ্ছে, এই কারণে ওনারা এনে লাগা নাই। ওই যে আমার ভাগিনা ফিরাইতে গেছে ওরে বসায় দিচ্ছে। তো বাইকনার খেয়াল করে না, ওরা যত চাকু ছিল ওইটা ঘুরেই ওর এই জায়গায় চাকুটা বসায় দিচ্ছে। মেহেদীকে হাসপাতালে নিতেও বেগ পেতে হয় সাথে থাকা লোকজনদের। শেষ পর্যন্ত তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া সম্ভব হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা আমরা রোডের এই পাশ যাইতেছি, রোডে ক্রস করে এই পাশ যাইতেছি, পিকআপ আইসে প্রোগ্রামে পিকআপ আসতে আমরা কইছি ভাই সাইড দাও, পরে কই সাইড দি মুখে লিগা। ওই সাইডে দাঁড়ায় ছিল, ওই পুলা কি করছে, যে পুলা চাকু ছিল ওই পুলা আমার বাইক না যে চাকু মারছে। মেহেদীদের ওপর হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি তারা একই সংগঠনের অন্য কোনো ইউনিটের সদস্য। প্রোগ্রাম শেষে আসতেছিল, দুই পক্ষ মারামারির মধ্যে ছুরিকাঘাত হয়েছে।
যতটুকু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। এখন অভিযোগ দিতে আসেনি, আমরা কাজ করতেছি। আদিনিবাস জামালপুরের দেওয়ানগঞ্জে হলেও মেহেদী হাসানের পরিবারের বসবাস রাজধানীর ভাটারায়। পোস্টমর্টেমের পর মামলা করার কথা জানিয়েছে স্বজনরা। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। কিরজিস্তানে বিদেশিদের উপর হামলার ঘটনায় 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিক খবরে বলা হচ্ছে তারা সবাই পাকিস্তানি। দাঙ্গা সহিংসতার পর এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর বিশকেকে। চরম আতঙ্কে প্রবাসীরা। অবরুদ্ধ অবস্থায় দেশটিতে বসবাসরত এক বাংলাদেশি যমুনা টেলিভিশনকে দিয়েছেন সাক্ষাৎকার। জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়েছেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হক। সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশ সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন কিরজিস্তান প্রবাসীরা। দেশটিতে শুক্রবার স্থানীয়দের সাথে কয়েকজন বিদেশিদের সংঘাতের জেরে ব্যাপক সহিংসতা ছড়ায় রাজধানীতে। রাতভর হামলার শিকার হন বিদেশিরা। মেসে ঢুকে মারধর করা হয় শিক্ষার্থী এবং শ্রমিকদের। আহত হন বহু প্রবাসী। বিদেশিদের উপর হামলার ঘটনায় আজ কিরজিস্তানের সরকারের সাথে বৈঠক করবেন ভারত ও পাকিস্তানের প্রতিনিধি দল। এরই মধ্যে পাকিস্তানি শিক্ষার্থীদের একটি দলকে ফিরিয়ে নেওয়া হয়েছে দেশে। শনিবার গভীর রাতে লাহোর বিমানবন্দরে পৌঁছান তারা। শুক্রবার কিরজিস্তানের রাজধানীতে বিশকেকে রাতভর চলা সহিংসতার শিকার হন অনেকে। ভারত এবং পাকিস্তানি নিরাপত্তার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। জরুরি সহায়তায় জন্য হেল্পলাইন চালু করে নয়াদিল্লি এবং ইসলামাবাদ। কিরজিস্তানে অবস্থানরত নাগরিকদের নিয়মিত খোঁজ খবর রাখছেন তারা। মোহাম্মদপুরের ইকবাল রোডে সেই ভয়াবহ দুর্ঘটনার শিকার দম্পতি কোনো রকম প্রাণ নিয়ে বাড়ি ফিরেছেন, কিন্তু ওলটপালট তাদের সাজানো সংসার। বাড়িতে ফিরে সেদিনের সেই দুর্বিষহ স্মৃতির বর্ণনা দিয়েছেন যমুনা টেলিভিশনকে। সহকর্মী আশিক মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন নির্মল চন্দ। দর্শক, রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে ভয়াবহ সেই দুর্ঘটনার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। অপ্রাপ্তবয়স্ক এক কিশোরের গাড়ির ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রিকশা চালক হাবিবুর রহমান, যাত্রী আফরোজা আহমেদ, তার স্বামী ইমরান রেজা ও তাদের 3 বছর বয়সী মেয়ে এনায়া রেজাও। এদের মধ্যে দীর্ঘ 1 মাস হাসপাতালে ছিলেন আফরোজা। নিতে হয়েছিল লাইফ সাপোর্টেও। শেষ পর্যন্ত স্বামী সন্তানের ভালোবাসায় জীবন নিয়ে ঘরে ফিরলেও তার সবকিছুই যেন এলোমেলো করে দিয়েছে দুর্ঘটনা। আমার একটা প্রমিজিং ক্যারিয়ার, সেই ক্যারিয়ারটা বাধাগ্রস্ত হয়েছে। মানে মানুষের তো স্বপ্ন থাকে, মানে আমার সব চুরমার হয়ে গেছে। মানে আমার এখন নিজের বলতে আর কিছুই নেই। আমার বাচ্চারা স্কুলে যায়, কি খায় না, মানে আমি থেকেও তো নেই। আমার সবসময় আমি একটা মানে নিচ থেকে কোনো কাজ করতে পারি না, আমি ঝুঁকতে পারি না, আমি ঠিকভাবে এখন পর্যন্ত হাঁটতে পারি না। দুর্ঘটনার পর এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এ দম্পতি। সেদিনের দুর্বিষহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় তাদের। ওই মোমেন্টে জাস্ট আমি যখন আমার বাচ্চাকে নিয়ে বাসায় আসছি, তখন লিটারেলি আমার মনে হচ্ছিল যে আমার মানে 2 বাচ্চা এতিম হয়ে যাচ্ছে চোখের সামনে। মানে এই ফিলটা যে কত খারাপ, মানে এটা আসলে এক্সপ্রেস করার মতো না। জাস্ট মানে 2-3 সেকেন্ডের ব্যাপার। মানে আমরা আসছি, হুট করে ও তো একটা গলি থেকে টার্ন নিল, মানে আমরা সামনে হঠাৎই দেখলাম, হঠাৎই অন্ধকার হয়ে গেল। আমি একটা পর্যায়ে আমার শরীর একদম ছেড়ে দিচ্ছিল, তখন আমি আর কি আমার মনে হচ্ছিল যে আমি মারা যাচ্ছি। যাদের খামখেয়ালিতে এলোমেলো হয়ে গেল পরিবারটির স্বপ্ন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মামলার বাদীসহ সবাই। যে পরিমাণ কষ্ট আমি করছি, এটা সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। আমার কষ্টের কাছে, আমার ফ্যামিলির কষ্টের কাছে আইনের যে বিচার আছে সেটা আমার কাছে খুবই নগণ্য মনে হয়, খুবই কম। কিন্তু তারপরেও যতটুকুই বিচার আছে আমি তার সর্বোচ্চ ওদের শাস্তি কামনা করি এবং ওদের পরিবারদেরকেও আমি এর জন্য দায়ী করি। সব দিক দিয়ে আসলে মানে আনসার্টেনিটির মধ্যে পড়ে গেছে। এখন একটাই চাওয়া যে আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় এবং যাদের কারণে অ্যাকচুয়ালি আমরা এই এত বড় সাফারিংসের মধ্যে দিয়ে যাচ্ছি, বাংলাদেশের আইনে তাদের জন্য একটা বিচার হয়, আমরা যেন একটা সুবিচার পাই। আমরা তো একটা হ্যাপি ফ্যামিলি, সেটা তো নষ্ট হয়ে গেছে আসলে, এই আর কি। ল এনফোর্সিং এজেন্টদের শুধু আমি রিকোয়েস্ট করবো যে আপনারা কীভাবে করবেন তা না, ট্রাই টু বি অ্যাটলিস্ট এ লিটল বিট অনেস্ট, আর কিছু না।
মামলার 2 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গণসংযোগে ব্যস্ত সময় কাটছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের। শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোট চাইছেন তারা। একই সাথে নির্বাচন পূর্ব সহিংসতায় পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন প্রার্থীরা। ভোটাররা চাইছেন শান্তিপূর্ণ পরিবেশ এবং সুষ্ঠু নির্বাচন। 21 মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে চারপাশ। পটুয়াখালীর গলাচিপা, দশমিনা এবং বাউফল উপজেলায় ভোট গ্রহণ। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন প্রার্থীরা। 3 উপজেলাতেই প্রার্থীদের মাঝে চলছে তীব্র লড়াই। মানুষ যদি তার ইচ্ছাটা প্রকাশ করার সুযোগ পায়, তাহলে আপনারাই প্রমাণ পাবেন 21 তারিখে যে জনগণ আসলে কি চায়। মানুষ সন্তুষ্ট এবং মানুষ আশা করি এই নির্বাচনে তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে পুনরায় তাদের খেদমত করার সুযোগ দেবে। নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, আমি কয়েক হাজার ভোটের ব্যবধানে আমি বিজয়ী হব। দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী এবং মুকসুদপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ সময়ে প্রচার প্রচারণায় সময় কাটছে প্রার্থীদের। সেন্টারে আমরা বলতেছি যে ভোট হাজির করার জন্য আমাদের যারা পুরুষ আছেন, যারা মহিলা আছেন, তাদের সকলকে নিয়ে উপস্থিত হয়ে ভোট দিতে হবে। তরুণ সমাজের জন্য আমি একটা ক্রীড়া একাডেমি করতে চাই, যেখানে আমাদের ছেলেরা ফুটবল, ক্রিকেট বা আধুনিক খেলাধুলার সাথে পারদর্শী হয়ে তারা যেন সেখান থেকে ট্রেনিং করে যেন ন্যাশনাল মানের এবং ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার হতে পারে। আমি জনগণ, আপামর জনসাধারণের দুয়ারে দুয়ারে যাচ্ছি। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। তৃণমূলের জনগণ আমার সঙ্গে আছে। পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় জমে উঠেছে ভোটের লড়াই। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী সকলেই। মাননীয় এমপি মকবুল হোসেনের বড় ছেলে গোলাম হাসনাইন রাসেল নির্বাচন করায় ব্যাপক নির্বাচনে প্রভাবিত হচ্ছে। এর আগেও আমি পৌরসভায় নির্বাচন করেছি। হ্যাঁ, উনি কিন্তু একজনের পক্ষে কাজ করেছেন, আবার পরবর্তীতে অনেকভাবেই কাজ করেছেন। যে আমার মনে হয় না যে উনি যে যুক্তি উপস্থাপন করেছেন সেইটার ওনার আসল যুক্তি। ভোট গ্রহণ হবে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায়। 2 প্রতিদ্বন্দ্বী সরকার সমর্থিত দলের হওয়ায় মাথাচাড়া দিয়ে উঠেছে অভ্যন্তরীণ কোন্দল। পাল্টাপাল্টে অভিযোগ প্রার্থীদের। নিরপেক্ষ করার জন্য মার্কা উঠিয়ে নিয়েছেন, তাই আমরা সবাই স্বতন্ত্র দ্বারা দাঁড়িয়েছি, সবাই স্বতন্ত্র প্রার্থী। এই নির্বাচনটি সুষ্ঠু হবে। আমি জয়ের ব্যাপারে 100বার আশাবাদী এবং নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ ব্যাপারে আমি সন্দিহান। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছেন ভোটাররা। নির্বিঘ্নে সবাই যে ভোট দিতে পারে, কোনো যে ভয় ব্যক্তি কেউ না পায়। রাস্তাঘাট করবে যে ভালো মানুষ, হ্যাঁ আমরা ভোট দেব। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তারা। রাহিম সরোয়ার, যমুনা নিউজ। জমজমাট শেরপুরের নকলা উপজেলা নির্বাচনী প্রচারণা। শহর থেকে গ্রাম কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। উঠান বৈঠক, উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা। ভোটাররাও সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছেন কাকে ভোট দেবেন। শেরপুরের নকলা উপজেলা, দ্বিতীয় দফার ভোট গ্রহণ 21 মে। চেয়ারম্যান পদের লড়াইয়ে মাঠে আছেন 5 প্রার্থী। শেষ মুহূর্তের গণসংযোগে এক মুহূর্ত সময়ও অপচয় করছেন না তারা। কর্মী সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন অলিগলি, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। ভোটযুদ্ধে এগিয়ে আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ। 2018 সালে উপনির্বাচনে 1 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন দোয়াত কলম মার্কার এই প্রার্থী। ঝুলিতে রয়েছে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ার তকমাও। প্রতিদ্বন্দ্বিতায় আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। অপরদিকে প্রচারণায় ব্যস্ত বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিনও। নকলার বিভিন্ন অফিসে সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় এই জন্য আমি চেষ্টা করেছি, এবং এইসব কার্যক্রম এবং আমার সততা এবং দক্ষতার জন্য, কর্মনিষ্ঠার জন্য আমি
শেরপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলাম 1 বছরের মধ্যে। প্রার্থীরাই চেষ্টা করবে সেখানে তাদের লোকজনকে উপস্থিত করার জন্য। আমি বিশ্বাস করি যে এই নির্বাচনে একটা উৎসব মুখর পরিবেশন নির্বাচনটা হবে। আমাকে আগামী 21 নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন, নকলার জনগণের সেই আশা এবং প্রত্যাশা। ভোটাররাও করছেন হিসাব নিকাশ, ভোটের মাধ্যমে বেছে নিতে চান যোগ্য ও জনবান্ধব প্রার্থীকেই। এমন একজন লোককেই ভোট দেব যিনি সৎ এবং দক্ষ। নির্বাচন সহজ সহজ দেখে ভালো মানুষ দেখে ভোট দেবো। গরমের মধ্যে ভোট দেওয়া খুব কষ্ট, তারপরে যাবো ভোট দেওয়ার না, ভোটের অধিকার আছে। একটি সুষ্ঠু ভোট উপহার দেওয়ার প্রত্যয় জেলা নির্বাচন কর্মকর্তার। জানান এরই মধ্যে সম্পন্ন হয়েছে নির্বাচনের সকল প্রস্তুতি। সার্বিক প্রস্তুতি খুবই ভালো। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন, আমাদের র্যাব থাকবে। চেয়ারম্যান ছাড়াও নকলায় ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন 1,79,000। ভোট নেওয়া হবে 79টি কেন্দ্রে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নির্ধারিত প্রার্থীকে ভোট না দিলে চিহ্নিত করে নির্যাতনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রংপুরের বদরগঞ্জের এক প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে। অভিযুক্ত সমর্থক আবার জনপ্রতিনিধি। তার বিরুদ্ধে ভোটার এবং বিরোধী শিবিরে আতঙ্ক ছড়ানোর অভিযোগ এনেছেন অপর চেয়ারম্যান প্রার্থী। এ ঘটনায় সহযোগিতার দায়ে ওসিকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তারপরে হাত ধরবো, তারপরে প্রয়োজন হলে পা ধরবো, যদি সোজা না হয় জ্বলন্ত আগুনে শিখ যেমন গরম করে শিখে গরম করা হয়। এই হুমকি কালুপাড়া ইউনিয়নের 6 নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলামের। বুধবার রাতে বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফজলে রাব্বি সুইটের উপস্থিতিতে তার সমর্থনে এমন বক্তব্য দেন তিনি। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ করেছেন এক প্রার্থী। তার একটি সন্ত্রাসী বাহিনী আছে 50-60 জনের। সেই সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার যে আমার ছিল কর্মী সমাবেশ ছিল যুবলীগের, সেখানে তারা হামলা চালিয়েছেন। আমার নেতাকর্মীর বাড়িতে তারা হামলা চালিয়েছেন। নিজ বক্তব্যকে সঠিক বলে দাবি করছেন অভিযুক্ত জনপ্রতিনিধি। সুইট আমাদের বাড়ির সন্তান, আমাদের ভাই, আমাদের ভাগী, আমাদের গৌরব, আমাদের অহংকার। আমাদের এই অহংকারকে ধরে রাখতে গেলে আমাদের পরিবারের বৈরামপুরবাসী সবার আমাদের একটা থাকা দরকার। এই কথাগুলো বলছেন। এ বিষয়ে ক্যামেরায় বক্তব্য দিতে রাজি নন চেয়ারম্যান প্রার্থী ফজলে রাব্বি সুইট। টেলিফোনে বারবার যোগাযোগ করা হলে এড়িয়ে যান তিনি। সহকারী রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন বিধি অনুযায়ী নেওয়া হচ্ছে ব্যবস্থা। সরকারি ভূমি তাকে ভিডিওটা সে ওই নিয়ম অনুযায়ী উনি ব্যবস্থা নেবে, সেটা যেটাই হয় সেটাই সতর্ক করা হোক বা তাকে অবজার্ভ করা হোক। নির্বাচনে প্রভাব বিস্তারে সহযোগিতার অভিযোগের পর বৃহস্পতিবার বদরগঞ্জ থানার ওসিকে বদলির সিদ্ধান্ত জানিয়েছে কমিশন। তবে অভিযুক্ত প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত আসেনি। আগামী 5 জুন 4র্থ দফায় রংপুরের এই উপজেলায় ভোট নেওয়া হবে। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। প্রচারণার খবর জানাতে নাটোর থেকে আমাদের সহকর্মী নাজমুল হাসান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। নাজমুল, একটু জানাবেন, আজ তো গণসংযোগের শেষ দিন, ভোটের আগে সার্বিক পরিবেশ কেমন দেখছেন? কলি যেমনটা বলছিলেন যে আজকে প্রচারণার শেষ দিন, এই জন্যই প্রার্থীরা কিন্তু খুব সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি লালপুর উপজেলা এসে যে গণসংযোগ শুরু করেছেন। আর ভোটের পরিবেশ এখন পর্যন্ত অনেকটাই ভালো রয়েছে। সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ যাতে অনুষ্ঠিত হয় এই জন্য প্রশাসন আসলে খুব নিরাপত্তা ব্যবস্থাও নিয়েছে। সব মিলে লালপুর এবং বাগাতিপাড়া এই 2 উপজেলায় আসলে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। লালপুর উপজেলায় চেয়ারম্যান পদে 6 জন এবং বাগাতিপাড়ায় 5 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান 5 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে প্রার্থীরা বলছেন যে এখন পর্যন্ত আসলে ভোটের পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও আমাদের বলা হয়েছে, আমরা সকাল সকাল লালপুরে এসে যে বিষয়টি দেখলাম যে চেয়ারম্যান প্রার্থী আফতাব হোসেন ঝুলপু তার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি বলেছেন যে সকাল থেকেই তিনি এই গণসংযোগে নেমেছেন এবং যেহেতু রাত 12টা পর্যন্ত গণসংযোগ চালানো যাবে এই সুযোগটাও তারা হাতছাড়া করছেন না। আসলে লালপুর উপজেলা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি গরম পড়ে এখানে। তীব্র গরম উপেক্ষা করেই আসলে এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি বলা
বলা হচ্ছে যে এখন পর্যন্ত ভোটের পরিবেশ বেশ সুষ্ঠু ও সুন্দর রয়েছে। দু একটি আসলে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বাগাতিপাড়া উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছিল এবং প্রশাসন কিন্তু সে বিষয়ে অনেকটাই ব্যবস্থা নিয়েছে, দ্রুত ব্যবস্থা নিয়েছে। এই জন্য ভোটারদের মাঝেও কিন্তু স্বস্তি বিরাজ করছে যে এই সংঘাতপ্রবণ এলাকা বলা হয় লালপুর বাগাতিপাড়াকে, সেই সংঘাতপূর্ণ এরিয়ায় যাতে সুষ্ঠু এবং নির্বিঘ্নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে যেমন নাটোরে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, সে তেমনটাই যেন দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয় এমনটাই প্রত্যাশা করছেন প্রার্থীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং ভোটাররা প্রত্যাশা করছেন যে সুষ্ঠু সুন্দরভাবে প্রশাসন যদি আসলে ভোটের পরিবেশ ভালো থাকে তাহলে নির্বিঘ্নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এটাই প্রত্যাশা করছেন ভোটাররা। কলি, ধন্যবাদ আপনাকে নাজবুল। তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি হয়েছে রংপুরে। শনিবার রাতে আধা ঘন্টার মতো মুষলধারে বৃষ্টি ঝরেছে রংপুর শহর এবং আশেপাশের এলাকায়, সাথে ছিল দমকা হাওয়া। অনেকেই নেমে আসেন রাস্তায়, ভিজছেন বৃষ্টিতে, এতে শীতল হয়ে ওঠে প্রাণ প্রকৃতি। হিট অ্যালার্টের শেষে বৃষ্টির দেখা পেয়ে স্বস্তিতে জনজীবন, কমেছে তাপমাত্রাও। এর আগে গঙ্গাচড়া উপজেলায় হয় ঝড় বৃষ্টি। রংপুরের জনগণরা তো অতিষ্ঠ হয়ে গেছে গরমে, বৃষ্টিটা হয়ে ভালো হইলো আর কি। এখন ঠান্ডা ওয়েদার ভালো লাগতেছে। হ্যাঁ, এখন খুব ভালো লাগতেছে এখন এই বৃষ্টিটা হওয়ার কারণে। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় লুকাইছে পানির জন্য, কিন্তু কেউ বিরক্তি বোধ নেই কারো। সবাই একটু শান্তির স্বস্তি নিঃশ্বাস ফেলেছে, বৃষ্টি এসে সবাই খুশি। আবহাওয়ার খোঁজ খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, একটু জানাবেন বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, চুয়াডাঙ্গার আবহাওয়ার পরিস্থিতি কেমন? কলি, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেলেও চুয়াডাঙ্গাতে আজও বৃষ্টির দেখা মেলেনি। সেই গত টানা কয়েকদিনের মতোই কিন্তু তাপপ্রবাহের যে অবস্থা, গরমের যে তীব্রতা, সেটি ঠিকই অনুভূত হচ্ছে। সকাল থেকে আমরা শহরের বিভিন্ন এলাকাগুলো ঘুরে দেখছিলাম, যদিও আকাশ কিছুটা মেঘলা এবং সূর্যের সাথে মেঘের কিছুটা লুকোচুরি চলছে, তারপরও যেন ভ্যাপসা গরম চারিপাশে অনুভূত হচ্ছে। সেই গরমে নাজেহাল সাধারণ মানুষ, শ্রমজীবী খেটে খাওয়া মানুষেরা। অনেকেই সকালেই কাজের সন্ধানে ঘর থেকে বাইরে বেরিয়ে কাজের সন্ধানে এদিক সেদিক ঘোরাঘুরি করছে। কাজ শুরু করার অল্প কিছুক্ষণের পরেই কিন্তু আবার অনেকেই ক্লান্ত হয়ে পড়ছেন, বিশ্রাম নিচ্ছেন, আবার নতুন করে কাজে যোগ দিচ্ছেন। এই যে দৈনন্দিন কার্যক্রম, এই কার্যক্রমের একটি বড় প্রভাব আমরা দেখেছি। একসাথে যেহেতু আবহাওয়ার যে পরিস্থিতি, অর্থাৎ কখনো রোদ, কখনো মেঘ, আবার বাতাস যেরকম প্রবাহিত হওয়ার কথা সেটি ঠিক হচ্ছে না, সব মিলিয়ে একটি কোমল আবহাওয়া বিরাজ করছে। এতেও আসলে সাধারণ মানুষ, স্কুলগামী মানুষ এবং অফিসগামী যেসব মানুষ জন রয়েছে তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন, অস্বস্তিতে পড়েছেন। আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে পূর্বাভাস রয়েছে যে হয়তোবা আজকালের মধ্যেই বৃষ্টির দেখা মিলতে পারে খুলনা বিভাগের কয়েকটি স্থানে, সেই হিসাবে বলাই যায় যে চুয়াডাঙ্গায় আসলে কবে নাগাদ বৃষ্টি হতে পারে সেটি নিশ্চিত করে কিন্তু আসলে বলতে পারিনি। এই গরমের কারণে হঠাৎ গরমে কিন্তু গরমজনিত বিভিন্ন রোগ বালাইগুলো বেড়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কিন্তু রোগীর চাপ বেড়েছে। ঠিক এই সময়টা চিকিৎসকরা এই গরমজনিত রোগ থেকে বাঁচার জন্য নানা ধরনের পরামর্শ দিচ্ছেন, বেশি বেশি তরল জাতীয় খাবার খাওয়ার আহ্বান জানিয়েছেন এবং পানের কিন্তু পরামর্শ দিয়েছেন। সব মিলে আসলে যে পরিস্থিতি, তাতে বলাই যায় যে চুয়াডাঙ্গায় আসলে খুব বেশি ভালো নেই এখানকার জনজীবন। বলি, ধন্যবাদ আপনাকে। অবৈধ স্থাপনার ছড়াছড়িতে ম্লান চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য। চরম অব্যবস্থাপনায় কাজে লাগানো যাচ্ছে না অপার সম্ভাবনা, এই নিয়ে পর্যটকরাও হতাশ। তবে ঈদুল আজহার আগে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্নয়নের মাস্টার প্ল্যান তৈরি সহ 19টি সিদ্ধান্ত হয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটির সভায়। দেখে কে বলবে এই ওয়াকওয়ে নির্মিত হয়েছিল সৈকতের পাড় ধরে দর্শনার্থীদের হাঁটার জন্য? সেটি এখন খুপড়ি দোকানপাট আর চেয়ার টেবিলের দখলে। শুধু তাই নয়,
চট্টগ্রামে অন্যতম পর্যটন স্পট পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য বর্ধনে সিডিএর গৃহীত প্রকল্পে ওয়াকওয়ে সহ 2 জোনে হওয়ার কথা ছিল 5 তারা হোটেল সহ শিশুদের জন্য প্লে জোন, পার্কিং, শপিং মল ও কনভেনশন হল সহ নানা সুবিধা, যা এখন কল্পনার বাক্সে বন্দী। এত সব অপ্রাপ্তি ভুলে পতেঙ্গা সৈকতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান পর্যটকরা। অবৈধভাবে গড়ে ওঠা শত শত স্থাপনায় সে সৌন্দর্য ম্লান। হাঁটা চলার স্থান ও ফুলবাগান সব দখল করে চাঁদা আদায় করছে চিহ্নিত একটি চক্র। স্থানীয় ভাসমান ব্যবসায়ীরা পুরো এলাকায় তারা দখল করে আছে। তাদের ছাতার জন্য, তাদের অবস্থানের জন্য, চায়ের দোকান, রেস্টুরেন্টের জন্য, কোথাও যেন বসার জন্য কোনো জায়গাই নেই। বিচটা দেখতে চাই আমরা সুন্দর হবে এখানে, তারপর দোকানগুলো আরও সেপারেট হবে। আগে যে সৌন্দর্যটা দেখা যেত এখন এইভাবে সৌন্দর্য দেখা যাচ্ছে না। পাবলিকের হাঁটার জন্য একটা ফ্রি একটা জায়গা থাকা দরকার, যেটা মানুষ একবারে এটা সৌন্দর্যটা উপভোগ করতে পারে সবাই। চারপাশে ময়লা আবর্জনার ছড়াছড়ি, বর্জ্য ফেলার জন্য নেই নির্দিষ্ট ডাস্টবিন। সাগর পাড়ে দৃষ্টিনন্দন এমন স্পট অনেক দেশেই নেই, অথচ অনিয়ম, অব্যবস্থাপনা আর অবহেলায় কাজে লাগানো যাচ্ছে না পতেঙ্গা সৈকতের অপার সম্ভাবনা। যে এখন যে আবর্জনাগুলো এখানে এই যে আপনার পাথরের গায়ের সাথে লেগে থাকে, এগুলো পরিবেশ নষ্ট করতেছে। উন্নত রাষ্ট্রে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেরকম আমাদের রাখা প্রয়োজন আর কি, এটা আমি মনে করি আর কি। কর্তৃপক্ষের উচিত এ ধরনের একটা ব্যবস্থা করা দরকার, যে ময়লাগুলা যাতে একটা নির্দিষ্ট জায়গায় ফেলা যায়। ফুটপাতে দোকান বসানোর কারণে, রাস্তায় দখল করার কারণে মানুষের মানে যে স্বাভাবিকভাবে দেখার যে ইচ্ছা সেটা ব্যাহত হচ্ছে বলে মনে করি। বিচ ম্যানেজমেন্ট কমিটির সভায় পতেঙ্গা সৈকতের উন্নয়নে মাস্টার প্ল্যান তৈরি। ঈদুল আজহার আগে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ 19টি সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। চাঁদাবাজির বিষয়ে আমরা এগুলো ট্রান্সপারেন্ট যেন হয়, এখানে কোনো অবৈধ চাঁদাবাজি করার সুযোগ নেই। আগে এই বিষয়গুলো দেখা হয়নি, এখন থেকে দেখা হবে। আল আমিন শেখদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বোরো ধানের বাম্পার ফলন হয়েছে ঝালকাঠিতে। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি হেক্টরে 6.5 টন ধান পাওয়া যাচ্ছে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার বৃদ্ধি পাওয়ায় সহজেই উৎপাদিত হচ্ছে ধান, ঘরে তুলছেন কৃষকরা। তবে ন্যায্য দাম নিয়ে থাকছে শঙ্কা। কৃষি বিভাগ বলছে সরকারি প্রণোদনায় ইতিবাচক প্রভাব পড়েছে। ঝালকাঠি জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন পাকা বোরো ধান। ফলন ভালো হয়েছে, চলছে ধান কাটা এবং মাড়াইয়ের কাজও। গেল সপ্তাহে 1200 টাকা মন দরে ধান বিক্রি করেছেন এখানকার কৃষকেরা। এখন বিক্রি হচ্ছে 1050 টাকা দরে। শেষ পর্যন্ত এই দামও পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা। নানা অজুহাতে অধিকাংশ কৃষকের কাছ থেকে ধান নিতে চায় না খাদ্য গুদাম কর্তৃপক্ষ। খোলা বাজারেও মিলছে না ন্যায্য মূল্য। উপায় কম পড়ছে, তাই বন্যা বাদলে আগে ধান ফান উঠেছি, দাইয়ে কোনো বন্যা টান্না পায় না। আল্লাহর নামে ধান এবছর শৈলাভি উঠছে। দামটা একটু কম, একটু ভালো হইলে আমাকে কৃষক একটু ভালো হইতে, আমার খরচা কাছে অনেক বেশি। প্রথম থেকে বাজারের দাম ভালো ছিল, 1300, 1350 ছিল, 1200 ছিল, এখন আইসে 1000, 1000 আইসে 900। ধানটা সরকার সরাসরি নিত, কিন্তু তাহলে আমরা কৃষকরা লাভবান হইতাম। 31 আগস্ট পর্যন্ত কৃষকের কাছ থেকে নির্ধারিত দামে বাছাইকৃত বোরো ধান এবং চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। অ্যাপসের মাধ্যমে কৃষক নির্বাচন করার কথা জানিয়েছেন কর্মকর্তারা। কৃষকরা গুদামে ধান নিয়ে আসলে তাদের মান যাচাই করে মানসম্মত বিনির্দেশ মোতাবেক ধান সংগ্রহ করা হবে। কোনো কৃষকের যাতে হয়রানি না হয় সেক্ষেত্রে আমরা সচেষ্ট থাকব। কৃষি বিভাগ বলছে সরকারি প্রণোদনা এবং সঠিক পরামর্শ দেয়ায় চলতি বছর বোরোর ভালো ফলন হয়েছে। নতুন নতুন আধুনিক জাত এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বোরো চাষকে টেকসই এবং অধিক ফলন উৎপাদন পাওয়ার কারণে কিন্তু কৃষক ভাইরা বোরো চাষে দিন দিন উৎসাহিত হয়ে উঠছে। এবছর যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকে কিন্তু এ কারণেই কিন্তু ঝালকাঠি জেলায় বোরোর আবাদ বেশি হয়েছে। চলতি বছর জেলায় 13,750 হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে। 82,500 টন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।
গত বছর যেখানে মৌসুমের শেষে বেড়েছিল আলুর দাম, এবছর মৌসুমের শুরুতেই বাজার চড়া। লাভবান কে হচ্ছেন, কৃষক না মজুতদার? এমন প্রশ্নের অনুসন্ধানে যমুনা টেলিভিশন। মিলেছে নতুন তথ্য। চলতি বছর মজুদে নেমেছে নতুন নতুন ব্যবসায়ী। কৃষকের ঘর ফাঁকা হতেই বাড়ছে ব্যবসায়ীদের দাপট। জয়পুরহাটের নতুন হাট পাইকারি আলুর বাজার সকাল থেকেই বেশ জমজমাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষক ও ব্যবসায়ীদের আনাগোনায় সবসময় মুখর থাকে এই হাট। কৃষকরা বলছেন মৌসুমের শুরু থেকে বাজার চড়া, এতে আর্থিকভাবে লাভবান ঠিকই, তবে কৃষকদের দাবি উৎপাদনের চেয়ে মজুতেই ফায়দা বেশি। এত যে আলুর দাম হবে এটা আমি তো জানি না, আমি আগে কিছু বেচেছি, দাম কম পাচ্ছি 1000 টাকা মন। আলুর দাম যখন কৃষকের মাছ থেকে আলুটা শেষ হয়ে যায় তখন বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা করে। যখন সিজন টাইমে তখন তো বাজার কম আসছিল, যখন কৃষকেরা বেচা কিনা শেষ হয়ে গেছে তখন দাম বাড়ছে। প্রথমে আলুর দাম বেশি, কৃষক একটু লাভবান হচ্ছে, কিন্তু কৃষকের লাভ সেরকম হচ্ছে না, কারণ উৎপাদন খরচ বেশি। ব্যবসায়ীরা বলছেন কৃষকের আলু প্রায় শেষ, পরবর্তীতে কৃত্রিম সংকট এবং দাম বৃদ্ধির আশঙ্কা তাদের। মার্কেটে আমাদের আলু নাই, কিন্তু চাহিদা বেশি, চাহিদার তুলনায় আলু আমরা কম পাচ্ছি, এই জন্য হয়তো দাম বেশি। এখান থেকে কিনতে আসি 2 টাকা লাভের আশায়, এখানে 40 কিনি, ওখানে যেতে 45 বেশি। হিমাগার সংশ্লিষ্টরা বলছেন গেল মৌসুমে দাম বেশি পাওয়ায় এবার অনেকেই মজুত করেছেন বেশি। এবছর কৃষক স্টোরমুখী বেশি, কারণ গত বছর পার্টিরা আলু তো লাভবান হয়েছে, দেখা দেখি কৃষক এবারে আলু রাখছে। ন্যায্য মূল্য পাওয়ায় আলু চাষে কৃষকরা আগ্রহী হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা। তবে সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। কৃষকরা ভালো দাম পেলে যে জিনিসটি হবে, কৃষকরা পরবর্তীতে আলু চাষের জন্য উৎসাহিত হবে। কিন্তু কৃষকের কাছ থেকে আলু কিনে একটি সিন্ডিকেট করে মজুত করে যদি একবারে যৌক্তিক পর্যায়ের যে দাম তার ঊর্ধ্বে যদি চলে যায়, আমাদের যে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমরা কোনোভাবেই বসে থাকবো না। জেলায় চলতি মৌসুমে 8,43,000 মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। 19টি হিমাগারে মজুদ আছে 1,78,623 মেট্রিক টন। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট। কাল থেকে সাগরে 65 দিন মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। ইলিশ সহ সামুদ্রিক মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচি। সংশ্লিষ্টরা বলছেন এটি শতভাগ কার্যকর হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। যদিও মৎস্যজীবীদের অভিযোগ, লম্বা সময় মাছ ধরতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। 2 মাস জাল ফেলা যাবে না সাগরে, তাই একে একে ফিরে আসছে মাছ ধরার ট্রলারগুলো। প্রতি বছরের মতো এবারও 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হবে। সংশ্লিষ্টরা বলছেন মাছের উৎপাদন বাড়াতেই এই উদ্যোগ। 65 দিন সাগরে সকল ধরনের মাছ ধরা বন্ধ থাকে, সেইটি সুফলও কিন্তু আমরা ইলিশ উৎপাদনে পাচ্ছি। তখন জাটকা সহজেই বড় হচ্ছে। ইলিশ সহ এবং অন্যান্য মৎস্য প্রজাতিগুলোকে প্রকৃতিতে আবার ফিরিয়ে আনার জন্য বা তাদেরকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্যই এই 65 দিনের ব্যান পিরিয়ডটা করা হয়েছে। উপকূলবর্তী এলাকাকে নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। আর ট্রলার মালিক ও জেলেদের দাবি, লম্বা সময় মাছ ধরতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সরকার নিষেধাজ্ঞা জারি করে অভিযান দেয়, তখন আমরা কি যাই না, কিন্তু ভারতের বোটা বলে ঠিকই হারা মাছ ধরে লইয়া যায়। 2 কিস্তি চাল দেওয়ার কথা, এখন আমরা চালটা এখনো আমরা পাই না। সরকার 65 দিনে অভিযান দিছে এবং আমাদের কি কোনো কামাই রুজি নাই। সরকার যে গ্রামে যে কিস্তি সমিতি, এই সমিতি এখন বন্ধ করতে হইব। কয়েকদিন আগে অবরোধ গেছে, এখন আবার 7 দিন ধরে বোয়া, আবার শুনি সামনে অবরোধ। আমরা অনেক কষ্টেই আছি। এটা আমরা সরকারের কাছে চাই যে আমাদের একটা মানে করুক, আমাদেরকে একটা সহযোগিতা করুক। অন্তত আমাদের ইদাত অঞ্চলের জেলেরা যেন এই 5 মাস সমুদ্র থেকে 5 মিটার থেকে 10 মিটার পানির মধ্যে মৎস্য আহরণ করতে পারে এবং সেই মৎস্য বাজারজাত করতে পারে এবং তা নিয়ে যেন কোনো সমস্যা নয়, এ ব্যাপারে আশু হস্তক্ষেপ কামনা করছি। নিষেধাজ্ঞা পালনে সব পক্ষকে সহায়তা দেওয়ার আশ্বাস পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার। জেলেদের আর্থসামাজিক যেই বিষয়টা সুরক্ষাটা নিশ্চিত হবে এবং মৎস্য দপ্তর এই বিষয়ে সবসময় সচেষ্ট রয়েছে যে জেলেদেরকে জীবনমান উন্নয়নে তাদের একটু পাশে থাকা, তাদের একটু সোহাগ দেওয়া এবং তাদেরকে ভালো মন্দ সবসময় জানান দেওয়া। 2015 সাল থেকে শুধু ইন্ডাস্ট্রিয়াল ট্রলার মৎস্য অবরোধের অধীনে ছিল। 2020 সাল থেকে ইঞ্জিন চালিত ট্রলারে নিষেধাজ্ঞার আওতায় আসে।
আমিন বাবু, যমুনা নিউজ। কিশোর অপরাধ নির্মূলে পরিবার, জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত চেষ্টা প্রয়োজন, একথা বলেছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শনিবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছিল মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ক সুধী সমাবেশ, যার আয়োজন করে সিলেট সিটি কর্পোরেশন। সেখানেই আইজিপি বলেন, সবাই সচেতন হলে দেশ থেকে মাদক সন্ত্রাস নিয়ন্ত্রণ সম্ভব। দেশের মানুষ শান্তিপ্রিয় বলেই সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ সহজ হয়, এমনটাও মন্তব্য করেন তিনি। মাদারীপুরে স্কুলের টয়লেটে আটকা পড়া শিক্ষার্থী 6 ঘন্টা পর মুক্তি পাওয়ার ঘটনায় এখনও তদন্ত শুরু হয়নি। স্থানীয়রা জানান, সদর উপজেলার পাঁচখোলা এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র রাফিন গত বৃহস্পতিবার পরীক্ষা শেষে বেলা 12:30টার দিকে টয়লেটে যায় শিশুটি। পরে দপ্তরি খোকন খান নিশ্চিত না হয়েই টয়লেটের দরজা আটকে দেন। এতে আটকা পড়ে ওই শিক্ষার্থী 6 ঘন্টা দরজায় ধাক্কাধাক্কি করার পর এক পর্যায়ে দরজাটি ছুটে যায়। সৌভাগ্যক্রমে শিশুটি বেরিয়ে আসতে পারে, তবে আটকা থাকা অবস্থার জেরে চিৎকার করায় শিশুটির গলা এবং মুখ রক্তাক্ত হয়ে যায়। এদিকে ছুটির পর শিশুটি বাড়িতে না ফেরায় বিভিন্ন ছাত্র এবং আত্মীয়ের বাড়িতে খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। দড়ি দিয়ে শয়তানি কইরা পরে দরজা দড়ি সিরা বেরিয়েছে, ধাক্কাইয়া দড়ি সিরা বাইর হয়েছে আমাকে বলছে। তারপরে আমি তাড়াতাড়ি চাবি নিয়ে যাইয়া এই জায়গার তো নিজে বাইক করতে পারে। এই যে একটা বাচ্চা ধাক্কা পড়ছে, এটা একটা দুর্ঘটনা হইতে পারতো বা বাচ্চাটা মারাও যেতে পারতো, এটা একটা সুস্থ বিচার হওয়া উচিত। আমি ফাইন্ড আউট করবো, আমি স্কুলে যাবো, এটা বের করার চেষ্টা করবো, কে করবো, আমি স্কুলে যাবো, এটা বের করার চেষ্টা করবো, কে করলো বা আসলে কতটুকু কি হয়েছে, সত্য কিনা, বাথরুমের ভেতরেই ছিল না আসলে তিনতলার কক্ষে ছিল, এটা আমি যাওয়ার পরে জানবো আর কি। এবার তৃতীয় সাবমেরিন কেবলের সাথে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে সাবমেরিন কেবল কোম্পানি। এর মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে 70% বেশি। বিএসসিপিএলসি বলছে 2025 সালের শেষ নাগাদ রাষ্ট্রায়ত্ত তৃতীয় সাবমেরিন কেবলের সুবিধা পাওয়া যাবে। একই সময়ে প্রথম বেসরকারি সাবমেরিন কেবলের যুক্ত হবে বাংলাদেশ। প্রযুক্তিবিদরা বলছেন, এই দুই কনসোর্টিয়ামের মধ্যে অতিরিক্ত 45,000 জিপিবিএস বাউন্ডেথের সক্ষমতা তৈরি হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ নানা উন্নত প্রযুক্তি হাতছানি দিচ্ছে। নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির পূর্বাভাস বলছে 2025 সাল শেষে ব্যান্ডউইথের ব্যবহার বেড়ে দাঁড়াবে 34,000 জিবিপিএসে। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দ্রুত সিমিউ 6 কনসোর্টিয়াম বা তৃতীয় সাবমেরিন কেবলের সুবিধা পেতে চাইছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি। 2025 সালের মাঝামাঝি তৃতীয় সাবমেরিন কেবলের সেবা পাবে বাংলাদেশ। এর মাধ্যমে 13,200 জিবিএস ব্যান্ডউইথ পাওয়া যাবে, এমনটি প্রত্যাশা বিএসসি পিএলসি। বাস্তব অগ্রগতি ইতিমধ্যে 71% অর্জিত হয়েছে। আমরা কক্সবাজারের জন্য একটা নতুন ভবন নির্মাণ করেছি, আর আরেকটা টেন্ডার হয়েছে এই ইন্টারনাল কাজের জন্য, সেটাও ওই মাস 6 মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তো আর মূল কাজ কনসোর্টিয়াম করতে বাস্তবিত হচ্ছে, সেটা এই এপ্রিলের শেষের দিকে শিপ চলে আসবে, এই প্ল্যান আছে। এবং আগামী নভেম্বরের মধ্যে এই আমাদের বাংলাদেশ সঙ্গে এই ব্রাঞ্চ কেবল এবং কোর কেবলের কাজটা শেষ হবে। 2006 সালে প্রথম সাবমেরিন কেবলের সাথে যুক্ত হয় বাংলাদেশ, আর দ্বিতীয় সাবমেরিন কেবলের সাথে 2017 সালে। 2025 সালে রাষ্ট্রায়ত্ত তৃতীয় সাবমেরিন কেবলের পাশাপাশি একই বছর প্রথমবারের মতো বেসরকারি খাতের সাবমেরিন কেবলের সাথেও যুক্ত হবে বাংলাদেশ। লাইসেন্সপ্রাপ্ত 3টি প্রতিষ্ঠানের এই জোটের উদ্যোক্তারা বলছেন, বেসরকারি সাবমেরিন কেবলের মাধ্যমে অতিরিক্ত 45,000 জিপিএস ব্যান্ডউইথের সক্ষমতা তৈরি হবে। এই কেবলটা হচ্ছে কি সিঙ্গাপুর থেকে বাংলাদেশ পর্যন্ত আসবে। অলরেডি 30-40% মতন কাজ শেষ হয়ে গেছে। সিঙ্গাপুর থেকে সার্টেন একটা এরিয়া পর্যন্ত কেবল চলেও এসেছে। বাংলাদেশ পার্টের মেরিন সার্ভেটাও শেষ হয়ে গেছে। আশা করা হচ্ছে কি আগামী জুলাই আগস্টে কেবল লেইংয়ের কাজ শুরু হবে। কক্সবাজার থেকে এটা টুয়ার্ডস টু সিঙ্গাপুর পর্যন্ত যাবে। বর্তমানে দেশে ব্যান্ডউইথের ব্যবহার 5,500 জিবিপিএস। এর মধ্যে 2,500 জিবিপিএস সরবরাহ করা হয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসি পিএলসির 2টি সাবমেরিন কেবলের মাধ্যমে। বাকিটা বেসরকারি আইটিসি অপারেটরের মাধ্যমে ভারত থেকে আমদানি করা হয়। মাসুদুজ্জামান রবি।